প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, তোমাদের আমি অলরেডি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ 4 নম্বর এবং 6 নম্বরের প্রশ্ন আলোচনা করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিও দেখোনি, অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। তোমাদের প্লে লিস্ট করে দেওয়া হয়েছে। তোমরা এইচএস সাজেশান 2025-এর প্লে লিস্টে ঢুকলেই তোমরা পেয়ে যাবে বিজনেস স্টাডিজের যাবতীয় ভিডিও। তো আজকে আমি আলোচনা করব, তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 1 থেকে কোন কোন ছোট প্রশ্নগুলো পড়বে। তোমাদের একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম, যে ক্লাসটি শুনলে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে যে 5 মার্কস বরাদ্দ ছিল, সেই 5 মার্কসে 5/5 তোমরা তুলে নিতে পারবে। অবশ্যই সেই ক্লাসটি ভালো করে নেবে, কারণ সেখানে 5 মার্কস কিন্তু বরাদ্দ রয়েছে। আজকে আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে আমাদের কিছু এমসিকিউ এবং এসিকিউ আসে, বিশেষ করে এসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। কী কী এমসিকিউ আমাদের পড়তে হবে বা কী কী কোন কোন এমসিকিউগুলো আমাদের ভালো করে দেখতে হবে, সেগুলো আমরা একটু দেখে নেব। তো প্রথমেই আমরা বলি, এই চ্যাপ্টার থেকে যেটি কমন প্রশ্ন, এখানে দুজন ব্যক্তির নাম খুব প্রচলিত। একটি হচ্ছে আমাদের টেলর এবং আরেকজন হচ্ছে ফেয়ল, হেনরি ফেয়ল এবং FW টেলর। তো দুজনেই ব্যবস্থাপনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঠিক আছে, তাদের অবদান অনস্বীকার্য। উভয়ের মধ্যে কিন্তু তুলনা করা হয়। ঠিক আছে, তুলনা তোমাদের দিতে পারে, যেরকম দিতে পারে টেলর ও ফেয়লের ব্যবস্থাপনার মতবাদের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটি কিন্তু বড় প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের ফেয়ল, হেনরি ফেয়ল আমাদের কিন্তু ব্যবস্থাপনার কিছু নীতি উল্লেখ করেছেন। সেই নীতির সংখ্যাগুলো হচ্ছে 14টি নীতি কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, এবং ব্যবস্থাপনার আদিগুরু কিন্তু বলা হয় হেনরি ফেয়লকে। ঠিক আছে, ব্যবস্থাপনার আদিগুরু হচ্ছে হেনরি ফেয়ল। ঠিক আছে, এবং তিনি কটি নীতি আমাদের উল্লেখ করেছেন? 14টি নীতি। ঠিক আছে, 14টি নীতি থেকে কিন্তু এসিকিউগুলো আসে। ঠিক আছে, 14টা নীতি থেকে দু একটা নীতি কিন্তু বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয়, সেগুলো আমি অবশ্যই আজকের ভিডিওতে কভার করব। তো আজকে যে এমসিকিউগুলো রয়েছে, দেখো, প্রথম ইম্পর্টেন্ট এমসিকিউ: ব্যবস্থাপনা হলো অপরের সাহায্যে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল। এর প্রবক্তা হলেন কে? এর প্রবক্তা হলেন, ইংলিশ ক্যাপশন দেখো, ইংলিশে রয়েছে, এর প্রবক্তা হলেন লরেন্স অ্যাপলি। ঠিক আছে, লরেন্স অ্যাপলি হচ্ছে, এলে অ্যাপলি যাকে আমরা বলি, তা সে হচ্ছেন আমাদের প্রবক্তা। তারপর দেখো ব্যবস্থাপনার নীতিগুলি। ঠিক আছে, কি ব্যবস্থাপনার নীতিগুলি কিন্তু আমাদের অপশান A, B, C দিয়েছে, অপশান হবে ডি, অনাপেক্ষিক নয়। তারপর রয়েছে দেখো, ড্যাশ অপরের দ্বারা কাজ করিয়ে নেওয়ার হলো ব্যবস্থাপনা। ঠিক আছে, একক কর্মে, দলগত কর্মে, একক ও দলবদ্ধ কর্মে, এটি হবে এদের সবকটি। ফেয়ল ব্যবস্থাপনা কয়টি নীতি উল্লেখ করেছে? আমি আগেও বলেছি তোমাদের 14 নীতি, 14টি নীতি উল্লেখ করেছেন। এই যে 4টি প্রশ্ন বললাম না, এই 4টি প্রশ্ন থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি এই চ্যাপ্টার থেকে একটি মাত্র যদি এমসিকিউ দেওয়া হয়, সেই একটি এমসিকিউ এই 4টি থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যদি একটু প্রশ্ন ঘুরিয়ে করে, সেক্ষেত্রে কিছু প্রশ্ন দিতে পারে, যেটি হচ্ছে তোমাদের জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বইটির লেখককে। ঠিক আছে, এটি দিতে পারে। ঠিক আছে, এই বইটি কার লেখা? ঠিক আছে, তোমরা মনে রাখবে হেনরি ফেয়লের লেখা। ঠিক আছে, বোঝা গেল? তারপর দেখো আমাদের কিছু এমসিকিউ আরও রয়েছে, যে আমরা যেটা বললাম, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক। ঠিক আছে, আদিগুরু হচ্ছে হেনরি ফেয়ল, তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হলেন ইনি। ঠিক আছে, আমি আর এটি বললাম না, দেখি তোমরা কতটা মনে রেখেছো। ঠিক আছে, তারপর দেখো আমাদের একটি প্রশ্ন, যে প্রশাসনের সাধারণ তত্ত্ব, প্রশাসনের সাধারণ তত্ত্ব কে প্রবর্তন করেন? ঠিক আছে, কে প্রবর্তন করেন প্রশাসনের সাধারণ তত্ত্ব? এটিও কিন্তু হেনরি ফেয়ল। তো এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমাদের কিন্তু আছে, আমি তোমাদের বাছাই করে আলোচনা করে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে শুনবে। ঠিক আছে, তো তোমরা দ্য প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট গ্রন্থটি কার লেখা? এইটি আমাদের আসার সম্ভাবনা খুব কম, তবুও আমি বলে দিচ্ছি, পিটার F. ড্রাকার। ঠিক আছে, এগুলো মনে রাখবে। তো চলো আমরা এবার এসিকিউগুলো দেখে নিই। কোন কোন এসিকিউগুলো ভালো করে দেখবো? যেটি দেখবো, ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য লেখো। এই এমসিকিউ দেখবে, ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য, ব্যবস্থাপনার একটি কার্যাবলী, এই দুটো ভালো করে পড়বে, এবং ব্যবস্থাপনার একটি সীমাবদ্ধ। বোঝা গেল? সীমাবদ্ধ উদ্দেশ্য এবং কার্যাবলী। তারপর রয়েছে দেখো, ব্যবস্থাপনা নীতির একটি বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে তোমরা এসিকিউগুলো পেয়ে যাবে। ব্যবস্থাপনা নীতির একটি সীমাবদ্ধতা লেখো। সময় সমীক্ষা ও গতি সমীক্ষার একটি পার্থক্য লেখো। প্রশ্নটি তোমরা 2-3টি পয়েন্ট পড়ে যাবে, বড় প্রশ্নও দিতে পারে, তবে এসিকিউতে আসার সম্ভাবনা এবারে বেশি। ঠিক আছে, তারপর রয়েছে কর্তৃত্বের রেখা কি?
ঠিক আছে, এবং রয়েছে ধাপে ধাপে কর্তৃত্ব শৃঙ্খল কাকে বলে। এই যে 7টি প্রশ্ন বললাম, এই 7টি এসিকিউ করে যাও। এখান থেকে তোমাদের একটি এসিকিউ এবং একটি বা দুটি এমসিকিউ দেওয়া হয়, সেগুলো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি এইভাবে আলোচনা করে দিচ্ছি। এরকম আই থিঙ্ক এরকম ক্লাস তুমি কোনো জায়গায় পাবেও না। তোমরা যে অফলাইনে যেখানে পড়েছো সেখানেও কিন্তু এইভাবে তোমাদের কিন্তু এত ইন ডিটেলে বিজনেস স্টাডিজ ক্লাস কিন্তু তোমাদের করানো হয়নি। আমি তোমাদের আমাদের কোচিং সেন্টারে কিন্তু থিওরি পেপারগুলো কিন্তু যেরকম ম্যাথামেটিক্স পেপার, যেরকম অ্যাকাউন্টেন্সি রয়েছে, কস্ট অ্যাকাউন্টিং রয়েছে, ঠিক আছে, এই সমস্ত পেপারগুলো যেরকম ডিটেলে আলোচনা করা হয়, আমরা কিন্তু থিওরি পেপারটাকে ইন ডিটেলে আলোচনা করি। ঠিক আছে, কারণ বেসিক কারণ রয়েছে, এগুলো যদি বুঝে না পড়ো না, মুখস্থ করে পড়লে এর কোনো লাভবান তোমরা কোনো অ্যাপ্লাই করতে পারবে না জীবনে কাজের ক্ষেত্রে। ঠিক আছে, এবং বুঝে পড়লে তোমরা এক তো লিখতেও পারবে খুব সুন্দরভাবে, বিষয়টাও ইন্টারেস্টিং হবে বুঝে পড়লে, এবং বোঝার শর্টকাট টেকনিকও কিছু রয়েছে যে কীভাবে বুঝবো। অনেকেই চেষ্টা করেন, তোমরা হয়তো অনেকে ভালো বোঝো, আবার অনেকের যেগুলো করাচ্ছে তোমরা হয়তো মাথায় নিতে পারছো না বইয়ের লাইন অনুযায়ী। ঠিক আছে, তো এগুলো আমাদের করা হয়ে থাকে। তোমরা ভালো করে এগুলো দেখে যেও। আশা করি যা পড়েছো কোনো অসুবিধা হবে না, তোমাদের পরীক্ষা কিন্তু খুবই ভালো হবে। আশা করি তোমাদের যেরকম আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে, এই পরীক্ষাটাও ভালো হবে। ঠিক আছে, এবং তোমাদের যদি আরও চ্যাপ্টার ওয়াইজ সাজেশান লাগে তোমরা যদি বলো, এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে তোমরা যদি লিখে জানাও, আমি অবশ্যই সাজেশান দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।